নমস্কার সবাইকে। আমি তোমাদের সৌরভ স্যার, তোমাদের ইমেন্স ভিশন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা আজ থেকে একটা সিরিজ চালু করতে চলেছি, যেটা হচ্ছে কি যে প্রত্যেক দিন আমরা 25টা করে জিকে, 25টা ম্যাথ, 25টা রিজনিং আর 25টা ইংলিশ আমরা কি আলোচনা করব ডেলি বেসিসে। ঠিক আছে? তো আজকের দিন থেকে আমরা শুরু করি। প্রথম দিকে ধীরে 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 যত আমাদের সিরিজটা এগোতে থাকবে তত কি কোশ্চেনগুলোর লেভেলটা আমাদের বাড়তে থাকবে। তো প্রথম থেকে আমরা শুরু করা যায়। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো আমরা সবাই জানি যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন। দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। আর মনে রাখবে কি যে কত খ্রিস্টাব্দে করেছিল? তো 1582 খ্রিস্টাব্দে, 1582 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর কি দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অনেকগুলো ধর্মের সমন্বয়, মানে সর্বধর্ম সমন্বয়, যেখানে কি সব ধর্মের মানুষ একত্রে কি করতে পারবে, একত্রে তারা উপাসনা করতে পারবে। আর এটা উপাসনাটা কোথায় করবে, সেই উপাসনা করার জন্য একটা উপাসনাগার তো লাগবে, যেমন মন্দির, মসজিদ, একটা কোনো স্থান তো লাগবে। তো সেরকমই একটা স্থান তিনি তৈরি করেছিলেন, সেটা 1575 খ্রিস্টাব্দে করেছিলেন, যেটা নাম হচ্ছে ইবাদত খানা। ইবাদত ইবাদত খানা। আর ইবাদত খানা কোথায় করেছিলেন? ইবাদত খানা ফতেপুর সিক্রি, তিনি একটা শহর উত্থান করেছিলেন যেটার নাম হচ্ছে ফতেপুর সিক্রি, সেখানেই ইবাদত খানা ছিল, ফতেপুর সিক্রি। আর মনে রাখবে কি যে দিন ই ইলাহি কে প্রথম গ্রহণ করে? তো দিন ই ইলাহি প্রথম গ্রহণ করেছিল কে? বীরবল। বীরবল। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট জেনে নিলাম। দিন ই ইলাহি কত খ্রিস্টাব্দে আমাদের চালু হয়, যে 1582 খ্রিস্টাব্দে কে করেছিল? সম্রাট আকবর করেছিল। আর এটা কোথায় প্র্যাকটিস করা হতো? এটা ইবাদতখানায় প্র্যাকটিস করা হতো, যেটা ফতেপুর সিক্রিতে আছে, আর যেটা স্থাপনা আকবর করেছিল 1575 খ্রিস্টাব্দে। আর প্রথম গ্রহণ করেছিল কে? বীরবল। বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। মহেশ দাস। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে এবার আমরা যাই। তাহলে দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। ভারতের রাজ্য পশুর নাম কি? ভারতের রাজ্য পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। আচ্ছা, পশ্চিমবঙ্গের যদি বলা হয় রাজ্য পাখি কি, তাহলে সেটা হবে কি? হোয়াইট থ্রোট কিংফিশার, বা সাদা কণ্ঠ বিশিষ্ট কি? মাছরাঙা। সাদা কণ্ঠ বিশিষ্ট নীল মাছরাঙা। ঠিক আছে, নীল মাছরাঙা। এটারে ইংরেজিতে আমরা বলি কি? হোয়াইট থ্রোট কিংফিশার। হোয়াইট থ্রোট কিংফিশার। কিংফিশার। ঠিক আছে, আর রাজ্য যদি গাছ কি বলা হয়, তাহলে সেটা হবে ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবারে নেক্সট আমরা স্লাইডে চলে যাই। ভারতের কোন রাজ্যকে চীনের বাটি বলা হয়? চিনির বাটি বলা হয়। তো আমরা কি জানি যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে আখ উৎপাদন হয়? কারণ আখ থেকেই তো চিনি হবে। তো ভারতের সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় উত্তরপ্রদেশে, তার জন্য উত্তরপ্রদেশকে কী বলা হয়? যে ভারতের চিনির বাটি বলা হয়। আচ্ছা, যদি বলা হয় পৃথিবীর চিনির বাটি কাকে বলা হয়, তাহলে পৃথিবীর বাওয়েল অফ সুগার বলা হয়, বা চিনির বাটি বলা হয় কিউবাকে। কাকে বলা হয়? কিউবা। আচ্ছা, কিউবাতে কি সবচেয়ে বেশি পরিমাণে চিনি উৎপাদন হয়? না, এটা কিন্তু সঠিক নয়। যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে মানে আখ উৎপাদন কোথায় হয়, তাহলে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে আখ উৎপাদন হয় ব্রাজিলে। ব্রাজিলে। আর ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলস।
ঠিক আছে। এবারে দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের অশনি সংকেত গ্রন্থের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, অপশন সি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর অপশন ডি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত গ্রন্থটি রচনা করেছেন। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই আমরা। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে নিম্নলিখিত কোনটি একটি সরকারি প্রকল্প? সবুজ সাথী, দিদি নম্বর 1, দাদাগিরি, না সারে গামা পা? আচ্ছা তোমরা একটু যদি ভালো করে দেখো, সিরিয়াল দেখো, তাহলে বুঝতে পারবে যে দিদি নাম্বার 1, দাদাগিরি আর সারে গামা পা এগুলো তিনটাই হচ্ছে সিরিয়ালের নাম, যেটা ওই বাংলা চ্যানেলে দেওয়া হয়। শুধুমাত্র আমাদের কি সবুজ সাথী কি হচ্ছে একটা সরকারি প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। কী জন্য চালু করেছে? যে পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। সবুজ সাথী সাইকেল বিতরণ করা হয়, যেটা মূলত ওই ব্লু কালারের হয়, তোমরা সবাই দেখেছো। আর এই প্রকল্পটা কত সালে চালু হয়েছিল? এটা মনে রাখবে যে 2015 সালে এই প্রকল্পটা চালু হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ দেখা যায়? অপশন এ রাতকানা, অপশন বি রিকেট, অপশন সি স্কারবি, আর অপশন ডি হচ্ছে বেরিবেরি। তো দেখো এই রোগগুলোর মধ্যে আমাদের স্কারভি রোগটা কি ভিটামিন সি এর অভাবে হয়। স্কারভি রোগটা কি লক্ষণ কি? স্কারভি রোগ হতে গেলে মূলত এই যে মাড়ি থাকে, দাঁতের মাড়ি, সেগুলো কি দুর্বল হয়ে যায়, সেগুলো থেকে রক্ত বার হয়। আর বাকি যে রোগগুলো আমরা এখানে দেখছি, রাতকানা ভিটামিন এর অভাবে হয়। আর রিকেট হয় ভিটামিন, আচ্ছা রাতকানা হয় ভিটামিন এ এর অভাবে, রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, আর বেরি হয় কি ভিটামিন B1 এর অভাবে। রাতকানাতে আমরা রাতে দেখতে পাই না। রিকেটে কি হয়, মূলত যে হাড়ের যে স্ট্রাকচার হয় সেগুলো বদলে যায়, বেঁকে যায়। ঠিক আছে, নকনি বা বোলেগ এই ধরনের সিমটম দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে কী হয়, অসিটোমেলেসিয়া হয়। আর স্কারভি রোগটার ফলে এটাতে কী হয়, দাঁতের প্রবলেম দেখা যায়। তাছাড়া কি ভিটামিন সি এর অভাবে আমাদের ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে। আর ভিটামিন সি হচ্ছে একমাত্র ভিটামিন যেটা কি আমাদের বডিতে ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে কি, যে মূলত ভিটামিনগুলো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ে, যে খুব অল্প পরিমাণে আমাদের শরীরের প্রয়োজন, কিন্তু একমাত্র ভিটামিন যেটা একটু বেশি পরিমাণে আমাদের দরকার সেটা হচ্ছে কি ভিটামিন সি। আর এটা কি হিট সেন্সিটিভ ভিটামিন। হিট সেন্সিটিভ মানে কি, তাপ দিলে নষ্ট হয়ে যায় এই ভিটামিনটা। ঠিক আছে, তাহলে ভিটামিন সি হচ্ছে হিট সেন্সিটিভ ভিটামিন। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? তো আমরা সবাই জানি ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি হচ্ছেন ভারতের প্রথম ট্রাইবেল রাষ্ট্রপতি। ট্রাইবেল মানে কি, জনজাতি থেকে তিনি এসেছেন। আর তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল উড়িষ্যাতে। তার বাড়ি হচ্ছে উড়িষ্যাতে। উড়িষ্যা না বিহার, সরি একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে, কিছু একটা হবে। আর প্রতিভা পাটিল হচ্ছে তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। নেক্সট স্লাইড আমরা দেখি, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ডুরান্ড কাপ হচ্ছে কি, ডুরান্ড কাপ একটা অনেক পুরানো খেলা, একটা পুরানো টুর্নামেন্ট, যেটা কোন খেলার সাথে যুক্ত? মূলত এটা ফুটবলের সাথে যুক্ত। এটা ফুটবল খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন হচ্ছে আমাদের, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশন এ তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, অপশন বি হচ্ছে লৌহ যুগের সভ্যতা, অপশন সি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা, আর অপশন ডি হচ্ছে নব্য প্রস্তর যুগের সভ্যতা। তো দেখো সিন্ধু সভ্যতার সময়কাল কত? সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে 2500 থেকে 1750 বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে বিসি বলা হয়। তো এই সময় আমাদের কোন এই চলছিল, কোন যুগ চলছিল? তো মূলত এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, বা এটাকে ইংরেজিতে বলে চ্যালকোলিথিক এজ বা ব্রোঞ্জ যুগ, এটাকেই আমরা বলি ব্রোঞ্জ
যুগ। আর যদি এই দুটাই যদি অপশানে আমাদের না থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লাস্ট এখানে দেখো শেষের অপশান নব্যপ্রস্তর যুগ আমরা এখানে করতে পারি, কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার কী হবে, এখানে আমাদের রাইট অ্যান্সার হবে তাম্রপ্রস্তর যুগ, যেহেতু তাম্রপ্রস্তর যুগ আমাদের কাছে রয়েছে। ঠিক আছে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা জাতীয় উদ্যান রয়েছে। তো বক্সা জাতীয় উদ্যান কোথায় রয়েছে, আমাদের আলিপুর জেলায়, আলিপুরদুয়ার জেলায় এখানেই আমাদের কি বক্সা জাতীয় উদ্যান রয়েছে। আর এখানে কি ব্যাঘ্র প্রকল্প, ব্যাঘ্র মানে কি বাঘ, ব্যাঘ্র প্রকল্প এখানে রয়েছে। ঠিক আছে, ভুল লিখে দিলাম, ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে। নেক্সট আমাদের ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, আর অপশন ডি হচ্ছে সর্দার বল্লভভাই পটেল। তো দেখো এগুলোর মধ্যে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের অ্যান্সার হবে সংবিধানের জনক বলা হয় কাকে, ডক্টর বি আর আম্বেদকর। আর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন কি ভারতের প্রথম ল মিনিস্টার। আর মনে রাখবে তিনি কি একা কি এই সংবিধান রচনা করেছিলেন, না, তিনি তার 7 জনের একটা কমিটি ছিল, যেটা হচ্ছে খসড়া কমিটি, খসড়া কমিটি বা এটাকে ইংরেজিতে বলা হয় ড্রাফটিং কমিটি, কি সংবিধান রচনা করেছিল। আর তার হেড কে ছিল, তার হেড ছিল ডক্টর বি আর আম্বেদকর। তিনি 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে কি সংবিধান পেশ করে পার্লামেন্টে। ঠিক আছে। আর এই জন্য এই দিনটাকে কি 26 নভেম্বরকে কি কনস্টিটিউশন ডে হিসাবে আমাদের এখন পালন করা হয়, কনস্টিটিউশন ডে হিসাবে এই দিনটাকে পালন করা হয়। আর এই 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে কি এটা আমাদের জমা হয়েছিল বা পার্লামেন্টে পাস হয়েছিল। কিন্তু এটা লাগু কখন হয়, এটা লাগু হয়, মনে রাখবে, এটা লাগু হয় 26 জানুয়ারি 1950। ওই জন্য 26 জানুয়ারি কি আমাদের রিপাবলিক ডে। নেক্সট দেখো নীল দর্পণ নাটকটি কি রচনা করে মাইকেল মধুসূদন দত্ত, অপশন বি দীনবন্ধু মিত্র, অপশন সি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর অপশন ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নীল দর্পণ নাটকটিতে কি রয়েছে, এটাতে ব্রিটিশ সরকার কি করতো, যে নিজের জমির কিছু একটা পরিমাণে 10 বা 20% জমির পরিমাণে কি প্রত্যেক চাষিকে নীল চাষ করতে বাধ্য করতো। আর নীল চাষে কী হতো, তাদের জমির উর্বরতা নষ্ট হয়ে যেত আর তাদের চাষবাস আরও ক্ষতিগ্রস্ত হতো। তো এই যে অত্যাচার, তার উপরে কি আরও অনেক বেশি পরিমাণ লাগান নিত, অনেক বেশি পরিমাণ ট্যাক্স নিত। তো এই সমস্ত ঘটনা নীল দর্পণ নাটকটিতে তুলে ধরা হয়েছে। আর এটা কে লিখেছিলেন, এটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্পটি কবে চালু হয়, 2011 খ্রিস্টাব্দে, 2013 খ্রিস্টাব্দে, 2014 খ্রিস্টাব্দে, না 2016 খ্রিস্টাব্দে। তো কন্যাশ্রী প্রকল্পটি কি প্রকল্প, এই প্রকল্পে মেয়েদের কি হয় 18 বছর বয়স হওয়ার পরে যাতে তারা নিজের শিক্ষা বা পড়াশোনার খরচা চালিয়ে যেতে পারে, ওই জন্য রাজ্য সরকার একটা আর্থিক অনুদান দেয়, সেটাকে বলা হয় কন্যাশ্রী প্রকল্প। আর কত দেওয়া হয় টাকা, সেটাও মনে রাখবে যে 25,000-এর মতো টাকা দেওয়া হয়। এটা কত খ্রিস্টাব্দ, এটা কত সাল থেকে আমাদের চালু হয়, তো 2013 সাল থেকে এটা চালু করা হয়। কন্যাশ্রী প্রকল্প 2013 সাল থেকে চালু করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি। অপশন এ অগ্নাশয়, অপশন বি হচ্ছে যকৃৎ বা লিভার, অপশন সি হচ্ছে পিটুটারি, আর অপশন ডি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো দেখো গ্রন্থি যদি বলা হয়, গ্রন্থি বা ইংরেজিতে এটাকে আমরা কি বলি, গ্ল্যান্ড বলি। গ্ল্যান্ড সাধারণত দু ধরনের গ্ল্যান্ড হয়, কি কি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড কী হচ্ছে, এটা বাংলায় বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। তো আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে কি লিভার বা যকৃৎ, যেটা আমরা বলছি। কিন্তু এটা মূলত কী হচ্ছে, এটা মূলত হচ্ছে
এক্সোক্রাইন গ্ল্যান্ড, সবচেয়ে বড় গ্রন্থি সেটাই, কিন্তু দুটার মধ্যেই সবচেয়ে বড় হচ্ছে কি যকৃৎ, কিন্তু যকৃৎ মূলত কি হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। যদি কোয়েশ্চেনকে একটু ঘুরিয়ে বলা হয়, যদি স্পেসিফিক বলে দেওয়া হয় যে দেহের সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি কি, কিন্তু সেইখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, সেখানে অ্যান্সার হয়ে যাবে থাইরয়েড। ঠিক আছে, সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে থাইরয়েড। আমাদের দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। আর যদি বলা হয় সবচেয়ে ছোট গ্রন্থি কি, সবচেয়ে ছোট গ্রন্থি হবে পিনিয়াল গ্রন্থি। সবচেয়ে ছোট গ্রন্থি কি, পিনিয়াল গ্রন্থি যদি অপশানে না থাকে তাহলে পিটুইটারি গ্রন্থি। হ্যাঁ, দেখো নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1857 না 1905 খ্রিস্টাব্দে? তো দেখো পলাশির যুদ্ধ আমরা সবাই জানি যে কত খ্রিস্টাব্দে হয়েছিল। তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। এই যে বাকি ডেটগুলো আছে এগুলোরও কিছু না কিছু ঐতিহাসিক গুরুত্ব আছে। যেমন 1764 বক্সারের যুদ্ধ হয়, 1857 মহাবিদ্রোহ হয়েছিল, আর 1905 বাংলা বিভাজন বা বঙ্গভঙ্গ হয়েছিল। তো দেখো 1757 আমরা জানি যে আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ আর বাংলার নবাবের মধ্যে হয়েছিল। বাংলার নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। সিরাজ সেই সময় ছিলেন বাংলার নবাব, আর অপোজিট দিকে ইংরেজের দিক থেকে কে লড়ছিল? তো রবার্ট ক্লাইভ কী করছিল? ইংরেজদের দিক থেকে লড়ছিল, আর এই যুদ্ধে কি সিরাজ পরাজিত হয় আর ক্লাইভ এখানে জয়লাভ করে। এই যুদ্ধটা 1757 খ্রিস্টাব্দের ডেটটা স্পেসিফিক মনে রাখবে, কারণ এটা অনেক সময় আসে যে 23 তারিখ হয়েছিল। 23 জুন, 23 তারিখে এটা হয়েছিল, 23শে জুন। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, অপশন বি হচ্ছে সান্দাকফু, অপশন সি হচ্ছে ফালুট, অপশন ডি হচ্ছে টাইগার হিল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মনে রাখবে এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এটার উচ্চতা কত হচ্ছে? এটা উচ্চতা হচ্ছে 3636 মিটার। ঠিক আছে, আর এটা আরেকটা পয়েন্ট মনে রাখবে যে এটা কি সিঙ্গলীলা রেঞ্জ এর অংশ বা সিঙ্গলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। সরি, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে গীত গোবিন্দ কে রচনা করে? অপশন এ কালিদাস, অপশন বি হচ্ছে তুলসীদাস, অপশন সি হচ্ছে জয়দেব, অপশন ডি হচ্ছে কৃত্তিবাস ওঝা। তো গীত গোবিন্দ কে রচনা করে? গীত গোবিন্দ রচনা করে কবি জয়দেব। তিনি লক্ষণ সেনের সময় সভাকবি ছিলেন। তাছাড়া দেখো এখানে কালিদাস, তুলসীদাস, কৃত্তিবাস ওঝা, তাদের এক দুটো মনে রাখছি আমরা। কালিদাস কী কী লিখেছিলেন? অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন, মেঘদূতম লিখেছিলেন, কুমার সম্ভবম তিনি লিখেছিলেন। আর তুলসীদাস কী কী লেখেন? রামচরিতমানস তিনি রচনা করেছিলেন। কৃত্তিবাস ওঝা মনে রাখবে যে তিনি বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেন, তার জন্য তিনি ফেমাস। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন? তো যদি তুমি লোকসভার ভোটে তুমি জিতে যাও তাহলে তুমি কোন পদে থাকবে? এমপি পদে থাকবে। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। তো এটার জন্য তোমার ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর হতে হবে তোমার বয়স। তাহলে অপশন সি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি হচ্ছে অশোক, আর অপশন ডি হচ্ছে কনিষ্ক। তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। আর তাকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন? ভিনসেন্ট আর্থার স্মিথ। তাকে স্মিথ কি ভারতের নেপোলিয়ন বলেছিলেন। আমরা নেক্সট প্রশ্নে যাই। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কি? অপশন এ বিধানচন্দ্র রায়, অপশন বি হচ্ছে জ্যোতি বসু, অপশন সি হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, আর অপশন ডি হচ্ছে অজয় মুখোপাধ্যায়।
এটার আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি হচ্ছেন কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাধারণ লবণে রাসায়নিক সংকেত কি? রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম বাইকার্বনেট, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর অপশন ডি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তো দেখো এটা রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড NaCl, এটাই হচ্ছে কি সাধারণ লবণ, বা এটাকে আমরা টেবিল সল্টও বলে থাকি। টেবিল সল্ট, এটা কি আমরা খাবারের সাথে ব্যবহার করে থাকি। নেক্সট প্রশ্ন দেখো, যে জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? অপশন এ বাঘ, অপশন বি সিংহ, অপশন সি হচ্ছে একশৃঙ্গ গন্ডার, আর অপশন ডি হচ্ছে হরিণ। কী জন্য বিখ্যাত জলদাপাড়া? তো দেখো জলদাপাড়া কোথায় রয়েছে? জলদাপাড়া রয়েছে আলিপুরদুয়ারে। কোথায় রয়েছে? আলিপুরদুয়ারে রয়েছে। আলিপুরদুয়ারে রয়েছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে। আর এটা মূলত কী জন্য বিখ্যাত হচ্ছে? এক শৃঙ্গ গন্ডারে, ওয়ান হর্ন রাইনোসরাসের জন্য বিখ্যাত এটা। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে রাজস্থান, অপশন সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর অপশন ডি হচ্ছে কেরালা। কী হবে এটার অ্যান্সার? ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়? তো এটার অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। রাজস্থানে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়। এটা একটু আরও ডিটেলসটা আমি বলে দিচ্ছি যে 1959 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছিল। আর কোথায় হয়েছিল? রাজস্থানে তো হলো আমরা জানি, কিন্তু রাজস্থানে কোথায়, কোন ডিস্ট্রিক্টে সেটা মনে রাখবে। নাগর ডিস্ট্রিক্ট। নাগর ডিস্ট্রিক্টে কি প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়। অপশন 25 নম্বর কোশ্চেন হচ্ছে শেষ কবিতা উপন্যাসটি কে রচনা করেন? অপশন এ হচ্ছে শরৎচন্দ্র চ্যাটার্জি, অপশন বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর অপশন ডি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো দেখো এটা রাইট অ্যান্সার আমি বলেই দিচ্ছি, এটা রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ কবিতা কি হচ্ছে? তার শেষ জীবনের রচনার মধ্যে একটা হচ্ছে শেষ কবিতা। আর কি মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অন্যান্য উপন্যাসগুলো হচ্ছে গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা অনেক বেশি কোয়েশ্চেনের মধ্যে আসে। তো দেখো একটা তোমাদের স্পেশাল এখানে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে আমাদের এই সিরিজটা কি ডেলি আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার আমাদের ডিসকাস হতে থাকবে। তো আমাদের একটা অফলাইন সেন্টার খোলা হয়েছে, যেটা কোথায় খোলা হয়েছে? পুরুলিয়াতে খোলা হয়েছে, আর যার নাম হচ্ছে DS এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে দুলমি নডিয়াতে 40 কোয়ার্টার্সের কাছে এটা রয়েছে, বিবেকানন্দ স্ট্যাচুর অপোজিটে। তো তোমরা যদি কেউ পুরুলিয়া থেকে ভিডিওটা দেখো আর তোমাদের যদি মনে হয় যে তোমরা অথেন্টিকভাবে পড়তে চাও, কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন করতে চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আজকের জন্য আমাদের এতটাই থাক। আর আমাদের আরও সিরিজগুলো আসতে থাকবে, যেমন ধরে নাও প্রত্যেক দিন আমাদের 25টা করে ম্যাথ, 25টা রিজনিং করে এই ধরনের আমাদের চলতে থাকবে। তো তোমরা যদি নতুন কেউ থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে।